কিরে মা, নানুমণির সাথে থেকে মন শান্তি হয়েছে? হ্যাঁ বাবা, ইচ্ছে ছিল আর কয়দিন থেকে যাওয়ার। একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, তাই আর থাকা গেল না গো। আগামীকাল চলে যাব। ও বাবা, আমার সাথে তুমিও চলো না গো। এখানে একাই পড়ে থাকার থেকে আমার সাথে থাকবে। জানো বাবা, তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। খুব মিস করি তোমায়। মেয়ের কথায় নূর হক মুচকি হাসেন। মেয়ের মাথায় স্নেহের পরশ এঁকে বলেন, তা হয় না মা, আমি গেলে এসব দেখাশোনা কে করবে? তুই তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে দ্রুত ফিরে আয় নিরে, আমি অপেক্ষায় থাকবো। ফারিয়া বাবার কাঁধে মাথা এলিয়ে দেয়। নূর হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। রাতের অন্ধকার কাটিয়ে নতুন দিনের শিল্পী তুলিতে আঁকা স্বপ্নপুরী। মৃদুমন্দ বাতাসে তালগাছের পাতাগুলো নড়ছে স্নিগ্ধ সুরে। দূরে কোথাও এক আত্মু কুয়াশা জমে আছে মাটির কোণে। পূর্ব আকাশে সূর্য ওঠার আগমনী বার্তা জানান দিচ্ছে হালকা লালচে আভা। পাখিরা জেগে উঠেছে। বাবুই, দোয়েল, শালিক আর কাক মিলেমিশে কিচিমিচির শব্দে মুখরিত করছে চারপাশ। ঘরের পাশের পুকুরে হাঁসের দল কলকল শব্দে জলকেলি করছে। গ্রামের কাঁচা রাস্তায় দেখা মেলে গরুর হাঁকানো। রাখাল বালকের হাতে বাঁশি কিংবা লাঠি, কেউ বা ঘাটে যাচ্ছেন কলস হাতে জল আনতে। ধীরে ধীরে সূর্য উঠে তার রক্তিম আলোয় ঝলমল করে ওঠে ক্ষেত খামার। কৃষকেরা বেরিয়ে পড়েন লাঙ্গল কাঁধে। প্রান্তর জুড়ে নতুন দিনের কর্মপ্রেরণা ছড়িয়ে পড়ে। এ এক অনন্য প্রশান্তিময় দৃশ্য, যেখানে প্রকৃতি ও জীবনের বন্ধন অটুট নিবিড়। ফারিয়া খুব ভোরে উঠে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। নূর হক একটা ঢোলা ফোঁতা ও থানের লুঙ্গি পরে রেডি হয়েছেন মেয়েকে এগিয়ে দেবার জন্য। স্টেশনে এসে নূর হক মেয়ের উদ্দেশ্যে বলেন, সাবধানে থাকিস মা, দেখাশোনা করে চলাফেরা করিস। এই দুনিয়ার মানুষগুলো ভালো না, সুযোগ পেলে থাবা দিতে পিছু পা হয় না। কাউকে বিশ্বাস করবি না, কেউ আপন হয় না, কেবল আপন সাজার নাটক করে। মনে রাখবি, মা বাবা ছাড়া কেউ আপন হয় না। দোয়া করিও বাবা, আমি সাবধানে থাকবো। তুমি নিজের খেয়াল রাখিও, সাবধানে থাকিও। রোদের সময় ছাতা নিয়ে খেতে যাবে। সব কিছু নিয়ম মেনে চলবে, কোনো বিষয়ে একদম অনিয়ম করবে না। মেয়ের শাসন বাক্যে নূর হক মুচকি হাসেন। তার মেয়েটা কত বড় হয়ে গেছে, বুঝদার হয়েছে। ফারিয়া বাবাকে বিদায় জানিয়ে বাসে ওঠে। একটু পর বাস ছেড়ে দেয়। নূর হক অপলক তাকিয়ে থাকেন যত দূর বাসখানা দেখা যায়। শহরটা আজ বৃষ্টির আঁচলে ঢাকা। আকাশ জুড়ে জমে থাকা মেঘগুলো এক একে খুলে দিচ্ছে স্মৃতির ঝাঁপি। টুপটাপ বৃষ্টির শব্দে ভিজে যাচ্ছে ছাদ। বারান্দার জানালার কাছ আলো আধারের খেলা খেলছে। রাস্তাঘাট, বিলবোর্ডের নিচে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ আর দূর থেকে ছুটে যাওয়া গাড়ির হেডলাইট। রাতের বৃষ্টির শব্দ, জানালার কাছে ফোঁটা ফোঁটা জল আর তার সঙ্গে এক কাপ ধোয়া ওঠা চায়ের সুপ, এসব মিলে বর্ষারূপ হয়ে ওঠে এক অমলিন অনুভূতি। বৃষ্টিটা নেমেছিল হঠাৎই। রাত 10টার দিকে তুরান কাক ভেজা হয়ে বাড়িতে ফিরে ভেজা কাপড় চেঞ্জ করে বেলকুনিতে একটু দাঁড়ায়। একটু পর কি মনে করে গিটারটা নিয়ে বসে পড়ে। টুংটাং সুরের তালে তালে গান গায়। প্রকৃতির কথা ভাবতে ভাবতে গেয়ে ওঠে। তাই বুঝি তুমি গাঁজাও খাও? কবে থেকে শুরু করলে? এই আমি কি তোর সামান্য তোমার সিগারেট খাওয়া মানুষকেও পছন্দ করি না। তুমি গাঁজা খেলে উল্টো করে ঝুলায় রাখবো একদম। হঠাৎ নারী কণ্ঠের কথাই তুরান পিলে চমকে তাকায়। কণ্ঠখানা কেমন চেনা চেনা লাগলো তার কাছে। কোথায় যেন শুনেছে। সামনে তাকিয়ে তুরান বড়সড় শখ খায়। প্রকৃতি তার সামনে দাঁড়িয়ে, এটা সত্যিই নাকি ভ্রম, নাকি নাবিলের কথা ঠিক? তুরানের মাথা আউলা ঝাউলা হয়ে গেছে। ভুলভাল দেখছে। প্রকৃতি এখানে কিভাবে সম্ভব? প্রকৃতি তুরানকে হতভম্ব হতে দেখে মিটিমিটি হাসছে। তুমি এখানে আমার রুমে? আমি কি ভুল দেখছি নাকি সত্যি? প্রকৃতি মুচকি হাসে। তুরানের দিকে কয়েক পা এগিয়ে যায়। আপনি একদম ঠিক দেখছেন স্যার, কোনো ভুল নেই। আমি জলজ্যান্ত মানুষটা আপনার সামনে সশরীরে দাঁড়িয়ে আছি। তুরান বড় সড়ো ঝটকা খায়। এই রাতে প্রকৃতি তার বাড়িতে, তার রুমে, এ যেন অবিশ্বাস্য। তুরানের বিষম উঠে যায়।
তুরানের এহেন অবস্থা দেখে প্রকৃতি হাসিতে ফেটে পড়ে। বিছানার পাশে টি টেবিল থেকে পানি এনে তুরানকে দেয়। তুরান ঢকঢক করে এক নিমিষে পানি শেষ করে। এবার তুমি বলো এখানে কিভাবে? বোকার মতো প্রশ্ন করলে না তুরান। আমার শ্বশুর বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? আমার স্বামীর রুমে অন্য কেউ আসবে নাকি? প্রকৃতির কথাই তুরান সামান্য ঢোক গিলে বলে, উফ বাবা, ইশারা আমাকে ভার্সিটি হতে জোর করে নিয়ে এসেছে। এখানে আসার পর আন্টি আমাকে যেতে দিলেন না, তাই থেকে গেলাম। তোমার এই সামান্য কমন সেন্সটুকুও নেই। আমার বোন, আমার বান্ধবী, তাই তোমার বাড়িতে আসা অস্বাভাবিক কিছু না আমার জন্য। প্রকৃতির কথাই তুরান এমনভাবে মাথা নাড়ে যেন সে বড় কোনো বিষয় বুঝতে পেরেছে। মুহূর্তে তুরানের ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে যায়। পাখি যেহেতু নিজে থেকে খাঁচায় বন্দি হতে এসেছে, ছেড়ে দেওয়া তো যায় না। তুরান উঠে দাঁড়িয়ে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে প্রকৃতির দিকে এক পা করে এগিয়ে যায়। হঠাৎ তুরানের এহেন আচরণে প্রকৃতি বোকা বনে যায়। তুরানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সে পেছাতে থাকে। বিথি বাম দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায়। প্রকৃতির অধৈর্যকল তিত্তির করে কাঁপছে। তুরান প্রকৃতির দুদিকে দেওয়ালে দুহাত রাখে, মাথা ঝুঁকে বলে, একবার ছুঁয়ে দিতে চাই আমার অগোচর বাসনা। ব্যাস, প্রকৃতির বক্ষ স্থলে তীব্র দামামা শুরু হয়। দূর দূর বুকে কৃষ্ণ গহ্বর তুলে দৃষ্টিপাত করে তুরানের পানে। তুরানের নেশালো চোখ দেখে বক্ষ স্থলে শীতল স্রোত বয়ে যায়। শরীর কাঁপছে সবেগে। তুরান একবার হাত দিয়ে প্রকৃতির অধরে স্লাইড করে বলে, তোমার অধরের কমলতা একবার ডুব দিতে চাই আমার আকুলতা। তুরান একটু ঝুঁকে নিজের অধর প্রকৃতির অধরে স্পর্শ করতে যায়। প্রকৃতি চোখ খিচে বন্ধ করে। প্রকৃতির অধর যুগল তুরানের অধর যুগলে ছুঁই ছুঁই। এমন সময় ইশারা এসে বলে, এই এই কি করছিস তোরা? তোদের এখনো বিয়ে হয়নি, তাতেই শুরু হয়ে গেছে। বিয়ের আগে এসব হারাম, ভুলে যাস না। যা হোক, আমি কিন্তু কিছু দেখিনি। আম্মু খেতে ডাকছে, তাড়াতাড়ি নিচে আয়। ইশারা এক হাত দিয়ে চোখ ঢেকে কথাগুলো বলে প্রকৃতির লজ্জায় মাথা নুইয়ে ফেলে। তুরানকে ধাক্কা দিয়ে সরিয়ে দড়ি রুম থেকে বের হয়ে যায়। প্রকৃতির পিছনে ইশারাও বের হয়ে যায়। তুরান দুই হাত বুকে ভাঁজ করে মিটিমিটি হাসে। সে এমনিতেও বিয়ের আগে প্রকৃতির সাথে কিছুই করতো না। সে তো এটা দেখতে চেয়েছিল প্রকৃতি ঠিক কতখানি বিশ্বাস করে তাকে, আবার ভয় দেখাতেও চেয়েছিল প্রকৃতিকে। তুরান গুনগুনিয়ে গান গাইতে গাইতে নিচে নামে। রাজার বেশে বসে থাকি, রানী পাশে নেই। ডাইনিং টেবিলে উপস্থিত আছে সকলে। জাহিরা বেগম, ইশারা আর প্রকৃতি এক পাশে বসেছে পাশাপাশি। অন্যদিকে ইভান চৌধুরী আর তুরান বসেছে। তিয়াশা চৌধুরী সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছেন। খাবার ফাঁকে জাহিরা বেগম বলেন, ও ইভান, আমার তুরান দাদু ভাই তো মেলা বড় হইয়া গেছে। এবার একটা নাচবো আন, পুতি পুতনি দেখে মইরা যাই। মার কথাই মুচকি হাসেন ইভান চৌধুরী। তুরান ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে প্রকৃতিকে দেখছে। প্রকৃতি তুরানের অহেতুক হাসির কোনো মানে খুঁজে পেল না। সে আপন মনে খাচ্ছে। এমপি নির্বাচন সামনে মা, নির্বাচন বের হোক, তারপর তোমার একজন গল্প করার সঙ্গী এনে দেব। আর বিয়ে শাদির ব্যাপারে একটু সময় লাগবে মেয়ে খুঁজতে। জাহিরা বেগম ঝটপট বলেন, তার আর দরকার পড়বে না, মেয়েদের সামনেই বসে আছে। পাইকিতিকে আমাদের তুরানের বউ হিসেবে বেশ মানাবে। প্রকৃতি বিষম উঠে যায়। ইশারা পানি এগিয়ে দেয়। কত সুন্দর নামটা 12টা বাজিয়ে দিল। প্রকৃতি থেকে পাইকিতি, কথা সেটা না, কথা হলো প্রকৃতির সামনে কেন বিয়ে কথাটা বলতে হলো। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে প্রকৃতির। উফ দিদুন, এত সুন্দর নাম দেওয়ার জন্য তুমি আমার কাছে একটা গিফট পাওনা রইল। তুরানের তার ছিল প্রকৃতি খ্যাপাটে নজরে তাকায়। ইভান চৌধুরী বলেন, ইশারার বান্ধবীকে তোমার পছন্দ হয়েছে মা? আচ্ছা আচ্ছা, সে আর তার পরিবার যদি রাজি থাকে আর তুরানের যদি পছন্দ হয় তাহলে তোমার আশা পূরণ হবে মা। তিয়াশা চৌধুরী মুখ কালো হয়ে গেল। তিনি সহমত পোষণ করতে পারলেন না। তার তো মনে ধরেছে ফারিহাকে। তিনি তো ভেবে রেখেছিলেন ফারিয়াকে ছেলের বউ করবেন। ভারী মিষ্টি মেয়ে, দেখতেও মায়াবী আর আচরণও নমনীয়তা আছে। তিয়াশা চৌধুরী বলেন, একটাই ছেলে, আমার মা হিসেবে ছেলের বউ পছন্দ করার অধিকার আমারও আছে।
ইশারার বান্ধবী ফারিহাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি ফারিহার সাথেই তুরানের বিয়েটা দিতে চাই। কি ভেরি মিষ্টি মেয়ে। তিয়াশা চৌধুরী কথাখানে প্রকৃতির মন খারাপ হয়, সাথে অপমান বোধ করে। গলা দিয়ে খাবার আর নামে না। মায়ের কথায় তুরান বেশ অবাক হয়। মাঝে ফারিয়াকে পছন্দ করে রেখেছে, এই খবর তার অজানা ছিল। তুরান প্রকৃতির দিকে তাকায়। প্রকৃতির মন খারাপ, তুরানের ভালো লাগে না। তুরান চেয়ার থেকে দাঁড়িয়ে বলে, বিয়েটা যেহেতু আমি করব আর এটা আমার জীবনের ব্যাপার, তাই সিদ্ধান্তটা আমি নেব কাকে বিয়ে করা উচিত আর কাকে উচিত না। তুরান আর এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে চলে যায়। ইশারা প্রকৃতির উদ্দেশ্যে বলে, প্রকৃতি, তোর তো খাওয়া শেষ, তুই আমার রুমে যা, আমি একটু পর আসছি। প্রকৃতি মাথা নাড়িয়ে চলে যায়। ইশারা মায়ের উদ্দেশ্যে বলে, মা, তুমি একটু স্থানকাল ভেবে কথা বলবে না? তোমার ফারিহাকে পছন্দ, এটা অন্য সময় বলতে পারতে না? দেখছো প্রকৃতির সামনে প্রকৃতিকে নিয়ে কথা হচ্ছে, সেখানে ফারিহার কথাটা তোমাকে বলাই লাগতো? ভাইয়া কাকে পছন্দ করে এটা শুনবে না? নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেবে? শুনতে চাও ভাইয়া কাকে পছন্দ করে? তাহলে শোনো, ভাইয়া প্রকৃতিকে ভালোবাসে, বিয়েও ওকেই করবে। এতে আবার বিন্দুমাত্র আফসোস নেই। কেন জানো? কারণ যেদিন থেকে শুনেছি প্রকৃতির বাবা নেই, ওর জন্মের আগে ওর বাবা মারা গেছে, সেদিন থেকে প্রকৃতির প্রতি আমার বড্ড মায়া জমেছে। জানো মা, প্রকৃতির মা ছাড়া আর কেউ নেই। তাই আমি চাই ও একটা ভালো পরিবার পাক, যেখানে সবাই ওকে আগলে রাখবে। তিয়াশা চৌধুরী বেশ অবাক হয়। তুরান প্রকৃতিকে ভালোবাসে, এটা জানলে প্রকৃতিকে তিনি এ বাড়িতে থাকতে বলতেন না। তিনি কোনোভাবেই প্রকৃতিকে তুরানের বউ হিসাবে চান না। তিনি ফারিয়াকেই বউ করে তুলে আনবেন। ফুল স্পিডে বাইক ছুটিয়ে ধুলে ঝড় তুলে রাজকীয় ভঙ্গিতে তুরান ক্যাম্পাসে ঢোকে। পরনে শুভ্র সফেদ পাঞ্জাবি, চুড়িদার, কালো চোখে কালো সানগ্লাস, পায়ে লোফার্স, হাতে রোলেক্স ঘড়ি পরিধান করে ক্যাজুয়াল লুকে ভার্সিটিতে আবির্ভূত হয়। বাইক ছেড়ে পায়ে হেঁটে সামনের দিকে অগ্রসর হয়। পথের দুধারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা ছেলেরা তার গায়ে ফুল বর্ষণ করে অভ্যর্থনা জানায়। ফুল ছিটানোয় তুরান অভিবাদন জানিয়ে মুচকি হেসে হাত তুলে সাড়া দেয়। সব কিছু ছাপিয়ে তুরান নিজের প্রভাবশালী অবস্থান তুলে ধরে। তার চোখে এবং ভঙ্গিতে ছিল নির্ভীক আত্মবিশ্বাস, যা মুহূর্তের গভীরতা স্পষ্ট করে দেয়। ভার্সিটিতে মাঠে শখানেক বাইক সারিবদ্ধভাবে পার্ক করা। তুরানকে দেখেই নাবিল এগিয়ে আসে। সমস্ত আয়োজন সূক্ষ্মভাবে সম্পূর্ণ হয়েছে। যে নির্দেশনা তুই দিয়েছিলি, আমি তা অনর্বরতার পথে একটাও বিচ্যুত ঘটাতে দিইনি। তোর নিখুঁত নির্দেশনার প্রতিটি শব্দের রেখা শিলালিপির মতো গেঁথে নিয়ে প্রতিটি আয়োজনের প্রতিটি অনুষঙ্গ এমন নিখুঁত নিপুণতায় সম্পূর্ণ করেছি যেন এটি কেবল একটি পরিকল্পনার রূপরেখা নয়, বরং এটি একটি জীবন্ত বাস্তবতার রূপান্তর। প্রতিটি দিক, প্রতিটি পদক্ষেপ এমনভাবে সাজানো হয়েছে যে বিন্দুমাত্র ব্যততায় হয়নি। তুরান ঘাড় কাত করে শোধায়, শোনো, এক মুহূর্তে দেরি না করে সবগুলো বাইক প্রস্তুত করে ফেল, আর সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে এখনই ঠিক এই মুহূর্তে তারা যেন নিজ নিজ বাহনে উঠে পড়ে। আমাদের এই যাত্রা শুধুমাত্র নমিনেশন জমাতের প্রক্রিয়া নয়, এ এক নির্ধারক অভিযাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ বহন করে লক্ষ্য জনতার স্বপ্ন, প্রত্যাশা আর অদম্য আত্মবিশ্বাস। এবারের পেছনে তাকানোর সুযোগ নেই। আমাদের এগোতেই হবে, ইতিহাসের পাতায় নিজের নাম লিখে আসতে হবে। তুরানের অধর বাণীতে সম্মতি জানিয়ে নাবিল ছুট লাগায়। ভার্সিটির মাঠে একে একে সবগুলো বাইক সারিবদ্ধভাবে রেডি হয়। প্রত্যেক বাইকের পিছনে দুজন করে ছেলে। সব বাইকের সামনে তুরানের বাইক, তুরানের পাশে নাবিলের বাইক। তুরানকে শুভ্র সফেদ পাঞ্জাবিতে কোনো বড় মাপের রাজনৈতিক নেতা থেকে কম কিছু লাগছে না। তুরানকে এই লুকে দেখে ভার্সিটি মেয়েরা পুরাই ফিদা। কি মারাত্মক সুন্দর দেখাচ্ছে তুরানকে। এরকম ভয়ানক লুক যে কোনো মেয়ের হার্ট অ্যাটাক করে দিবে নিশ্চিত। কয়েকজন মেয়ে তুরানকে দেখে বুকের বাপাশে হাত চেপে ধরে। তুরান বাইক নিয়ে চলতে শুরু করে। একে একে নাবিলের বাইক সহ সবগুলো বাইক চলতে শুরু করে। সকলের মুখে মুখে স্লোগান, আমার ভাই, তোমার ভাই, তুরান ভাই, তুরান ভাই। তুরান ভাই চাই কি? জনগণের শান্তি। তুরান ভাইয়ের হবে জয়, হবে জয়, হবে জয়। তুরান ভাইয়ের হবে জয়। তুরান ভাই, তুরান ভাই।
আপনার কোনো চিন্তা নাই। এমপি হিসাবে সকলেই আপনাকে চাই। ও ভাইয়া গো, তুরান ভাইয়ের হবে জয়। তুরান ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। জিতবে এবার বিপুল ভোটে তুরান ভাই। তুরান রাজকীয় ভঙ্গিতে দুরন্ত গতিতে বাইক নিয়ে ছুটে চলছে। বাইকগুলো যখন একসাথে রাস্তা ধরে এগোতে শুরু করলো, শহরের চেনা পথটা নতুন কিছুর আভাস পেল। তুরানের পিছনে পিছনে সবগুলো বাইকের ছেলেরা স্লোগান দিয়ে যাচ্ছে। তারা তুরানের সঙ্গে নমিনেশন হস্তান্তর করতে যাচ্ছে। স্লোগানে মুখরিত চারপাশ, শতাধিক বাইকের হর্নে প্রকম্পিত চারিদিক। উঁচু ভবনে জানালার ফাঁক গলিয়ে কৌতূহলী চোখে দেখছে কেউ কেউ। কেউ আবার কাঁচ ঘেরা জানালার আড়াল থেকে উকি দিচ্ছে। তারা উঁচু বিল্ডিংয়ের জানালায় দাঁড়িয়ে নিচের দৃশ্য দেখছে। তুরান যখন ভার্সিটির প্রাঙ্গণে প্রবেশ করে, ফারিয়া তখন অদূরের এক কোণ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে মনে হয় বহুদিনের চেনা মানবটিকে প্রথমবার দেখছে নতুন করে, যার প্রতিটি ভঙ্গিমায় লুকিয়েছিল অঘোষিত আধিপত্য। সে এমনভাবে চলছিল, তাকাচ্ছিল, নিজেকে উপস্থাপন করছিল যাতে প্রকাশ্যে কিছু না বলেও তার মধ্যে দৃঢ় আত্মবিশ্বাস, নিয়ন্ত্রণ আর প্রভাব স্পষ্ট হয়ে উঠছিল, যেটা অন্যরা অনুভব করছিল নিজ থেকেই। সে নিজেকে কারোর উপর জোর করে প্রভাব বিস্তার করছে না, কিন্তু তার ব্যক্তিত্ব এমন যে চারপাশ আপনাতেই তার প্রভাব মেনে নিচ্ছে। এটা এক ধরনের মৌন অথচ শক্তিশালী উপস্থিতি। ফারিয়ার মনে হচ্ছে তুরান তাকে গ্রাস করে নিচ্ছে। তুরানকে ঘিরে যেন ফারিয়ার সমস্ত অনুভূতি আবদ্ধ। তুরানের উপস্থিতি ফারিয়ার চারপাশে অদৃশ্য জাল বুনে দিয়েছে। সে বেরোতে পারছে না, বেরোতেও চায় না। তুরান তার মধ্যে এমনভাবে মিশে গেছে, নিজের অস্তিত্বের সীমানা ফারিয়া আর খুঁজে পাচ্ছে না। তুরানের চোখে চোখ রাখলেই ফারিয়ার মনে হয় সে কোনো অন্তহীন আবেগে তলিয়ে যাচ্ছে। অবচেতন জগতের অতলে নিমজ্জিত হয়ে নিজে থেকে বলে, তুরানের প্রতি আমার অনুভূতি একতরফা, এক বেশি একটি নিঃশেষিত প্রক্রিয়া, যেখানে সে কখনো আমার দিকে অভিসারে এগিয়ে আসবে না। তবুও তার সান্নিধ্যে অবরুদ্ধ হওয়ার অনুভূতি আমার অস্তিত্বের গভীরে অমোচনীয়ভাবে প্রতিস্থাপিত হয়ে থাকে। তার প্রতি আমার অমোঘ আকর্ষণ একটি অতর্নাদ গভীরতার মতো, যা কখনো তার হৃদয়ের তলদেশে পৌঁছাতে সক্ষম হবে না। তবু প্রতিদিন আমি তার দিকে একটি নিঃশেষিত আশায় ছুটে যাই, স্রেফ প্রবল সংকর আত্মসমর্পণে। তুরান কখনো বুঝবে না কিভাবে তার অনানুষ্ঠানিক হাস্যোচ্ছলতা, তার চিত্তাকর্ষণ দৃষ্টি আমার হৃদয়ের অন্ধকার কোণগুলোকে আলোড়িত করে, সেখানে অবিরাম পথচলা সৃষ্টি করে, যা কখনো শেষ হবে না। তুরানের কোনো দৃষ্টি বা আকর্ষণ আমার স্থিতির জন্য সম্ভাব্য নয়, তবুও আমি জানি তার উপস্থিতি আমার অমোঘ আত্মায় মৃদু কিন্তু প্রবল আঘাতের মতো প্রতিধ্বনিত হয়, যা আমার অবচেতন মনকে চিরকাল একটি অতল জগতের দিকে ধারিত করে রাখে। তুরান কখনো বুঝবে না আমার অগোচরে বেড়ে ওঠা এই অমুক একতরফা ভালোবাসা এক কল্পনার চাল বুনে আমাকে তার কাছ থেকে অদৃশ্য এবং অবিচ্ছেদ্যভাবে আবদ্ধ করে রেখেছে। আর আমি সেই আবদ্ধতার ভেতরেই প্রতিদিন অস্থির অস্বস্তির রূপ লাভ করি। আমি জানি তুরান কখনো আমার হবে না, তবু আমি তাকে ভীষণ ভালোবাসি। তার একটুখানি দৃষ্টির ভেতরেই আমি প্রতিদিন ধ্বংস হয়ে উঠি। হঠাৎই নিস্তব্ধ পরিবেশে কারণ নিকটবর্তী উপস্থিতি সূক্ষ্ম তরঙ্গ ফারিয়ার স্নায়ুতে আলোড়ন তোলে। বাতাসের বাজে বাজে কারোর পদচিহ্ন, অজ্ঞাত কোনো তাগিদে অস্পষ্ট সেই অস্তিত্বের ব্যাখ্যা খুঁজতে ধীরকল্পে দৃষ্টিপাত করে। মনোজগৎ জুড়ে চঞ্চল এক প্রশ্ন চিহ্ন। ঠিক তখনই সে আবিষ্কার করে নির্বাক প্রজ্ঞার মতো তার সহচরী নিশি এসে দাঁড়িয়েছে পাশে, যেন নীরবতার অন্তরাল ভেদ করে উদিত কোনো সুস্পষ্ট সত্য। নীরবতা চিরে নিশি বলল, ফারিয়ার মুখোপয়ে নেমে এলো বিষণ্ণ বিমরতা, চোখ বিস্ফোরিত আর অন্তর্নীল হতচকিত বোধ। ফারিয়া কিছুটা সময় নেই শুধায়, তোর বলা প্রতিটি অধর বাণী যেন বহু নিঃশব্দ রাতের গর্ভে বেড়ে ওঠা অব্যক্ত ক্রন্দনের অনুরন্দন। তোর কণ্ঠে যে নিস্তব্ধতা জমেছে সেটা নিছক নীরবতা না, ওর ভিতরে অন্ধকার জমে আছে,
তোর কণ্ঠের কম্পনে আমি শুনতে পাচ্ছি কথাগুলো গভীর ক্ষতের মতো। আমি জানি না তুই কি বলতে চেয়েছিস, কিন্তু মনে হচ্ছে শব্দগুলোর ওজন আমার বুকেও চাপ ফেলবে। আমি পূর্ণাঙ্গ উপলব্ধি করতে পারছি না ঠিকই, কিন্তু তোর প্রতিটি ছেদহীন দৃষ্টিতে গোপন বিপর্যয়ের আভাস প্রতিফলিত হচ্ছে। আমি বুঝি এটা কোনো সাধারণ কথা না। বল, যদি তোর অন্তরের অনিবার্য ন্যায় ভার আজ ভাষায় রূপ নিতে চায়, আমি তাকে অবলীলায় গ্রহণ করব। যদিও জানি প্রতিটি বাক্য হৃদয়ের রন্ধে রন্ধে ক্ষতর সৃষ্টি করবে। তুই যদি আজ খুলে বলতেই চাস, আমি ভয় পেয়েও পিছিয়ে যাব না। বল, যতটা পারিস বল। আমি সমস্ত ভাঙ্গা চোরা শব্দ নিয়ে তোর পাশেই দাঁড়িয়ে থাকব। ছিন্ন ভিন্ন আমি, তবুও শুনতে চাই তোর প্রতিটি অব্যক্ত অনুতাপ, প্রতিটি নিঃশ্বাস যন্ত্রণা। বল, আমি প্রস্তুত ভিতরটা ছিন্ন হলেও। শাওনের অমানবিক ঘৃণিত প্রকাশ্য অপ্রকাশিত আঘাতের ভয়াবহ সত্যটি নিশি যখন সামনে এনে সমস্ত হৃদয় বিদারক কাহিনী তুলে ধরল, তখন ফারিয়ার মুখ উভয়ে অবিশ্বাসের পাশাপাশি উত্তেজনা ও গভীর শোকের রেখা ফুটে ওঠে। চোখে আতঙ্কিত ভাব ফুটে ওঠে। মুহূর্তটি ছিল অবর্ণনীয়, বিভ্রান্তির জটিল দোলাচলে ভরপুর। আটকে যাওয়া নিঃশ্বাস, স্নায়ু প্রবাহের স্তব্ধতা এবং নিঃশব্দ নীরবতা সব মিলিয়ে এক বিরাট ক্ষণস্থায়ী যন্ত্রণা শুরু হয় ফারিয়ার বক্ষস্থল জুড়ে। ফারিয়া বিশ্বাস করতে পারছে না এমন এক ভয়াবহ সত্য তার সামনে উন্মোচিত হয়েছে। ফারিয়ার মনে হচ্ছিল পৃথিবীটা মুহূর্তেই তার পায়ের তলার মাটি সরে নিয়ে গেছে। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে, প্রতিটি শ্বাসের মধ্যে এক বিশাল চাপ অনুভব হচ্ছে। মুহূর্তের মধ্যেই তার দেহে অস্থিরতা ছড়িয়ে পড়ে, আর সে কিছুতেই তার স্নায়ু স্থিরতা পুনরুদ্ধার করতে পারছে না। মনে হয় অদৃশ্য কোনো শক্তি তাকে চেপে ধরেছে। চোখে কিছুক্ষণের জন্য দিগ্ভ্রান্তি যেন বোধশক্তি হারিয়ে ফেলেছে। হৃদয়ের গভীরে এক বিপুল দুঃখের উত্থাল পাত্থাল আলোড়ন তৈরি হয়, যা এক মুহূর্তে উপলব্ধি করা কঠিন। শুধু ঘটনাটা শুনেই তার এমন ফিল হচ্ছে, তাহলে নিশি কীরকম পরিস্থিতি ফেস করেছে, ঠিক কতটুকু যন্ত্রণা সহ্য করতে হয়েছে নিশিকে। শাওন যে তোষার সাথেও এমন করেছে এই ঘটনা অজানা নয়। এভাবে দুটো মেয়ের জীবন নষ্ট করে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে সে। এর জন্য তার কঠিন শাস্তি হওয়া দরকার। কিছু মুহূর্ত পর সেই আতঙ্কিত শোকের মাঝে ফারিয়ার মুখ উভয়ে দৃঢ়তার প্রতিফলন দেখা যায়। এমন এক সাহস যা তাকে অজানা পথে চলতে প্রচলিত করে। এমনকি সে বুঝতে পারে সামনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্যের পথে তাকে হাঁটতেই হবে। এই পথে যাত্রা করতে গিয়ে তাকে অন্তহীন যন্ত্রণার সম্মুখীন হতে হবে, কিন্তু সেই যন্ত্রণা তাকে আর থামাতে পারবে না। শোন নিশি, তুই এখানে তুরান বা প্রকৃতিকে কিছুটি বলবি না। আমি এর শেষ দেখতে চাই। শাওনের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা যতক্ষণ না করতে পারবো, ততক্ষণ আমার শান্তি মিলবে না। তোর সাথে করা অন্যায়ের শাস্তি তাকে পেতে হবে, ভয়াবহভাবে পেতে হবে। সন্ধ্যা লগ্নে নিশি টিউশনি করিয়ে নিজের গন্তব্যে পা বাড়ালো। রাস্তাটি একাকিত্বের অন্ধকারে ডুবে আছে। গভীর নিঃসঙ্গতার সে একাকী হাঁটতে হাঁটতে অনুভব করলো তার পদচরণার সাথে তাল মিলিয়ে পিছন পিছন কেউ হাঁটছে। সে অশান্ত মনে তড়াক করে পিছনে ফিরে তাকালো। দৃষ্টি সীমানেই কাউকে নজরে না পড়েই পুনরায় হাঁটতে শুরু করলো। তার অভ্যন্তরে অস্বস্তিকর সংকেত বাজতে থাকলো। কিছু একটা ওখানে ছিল যা চোখের দৃষ্টিতে ধরা পড়ল না। সেই অদ্ভুত অনুভূতি তাকে তাড়িত করে চলছে। মনে হচ্ছে কোনো অশুভ উপস্থিতি তাকে অনুসরণ করছে, যার পদযাত্রা আবার শুরু হলেও মনোযোগের মাঝে অসম্পূর্ণ শূন্যতা ভর করল। ফের সেই একই অনুভূতি, কিন্তু এবার সেই অনুভূতি আরও তীব্র হয়ে উঠল। সে পিছু ফিরে তাকে, এবারও দৃষ্টিসীমানে কাউকে চোখে পড়ে না। নিঃশব্দ রাস্তায় মিতিমগ্ন অন্ধকারের সাথে মিশে গিয়েছে সব। তার মনের মধ্যে অপ্রকাশিত ভয় মাথা চাড়া দিয়ে উঠল। নিচের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। শিরশির করে বুকের ভেতরটা আকাশ তার ঝাঁপি থেকে অন্ধকারে নামিয়ে দিয়েছে ধরণীতে। কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে। চারপাশ নির্জন, গা ছমছমে। নিশি যত এগুচ্ছে তত কাঁপুনি বাড়ছে। নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন।
অসম্ভবভাবে তার হাত পা কাঁপছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, বারবার ঢোক গিলছে। ঠিক তখনই অতীব দ্রুততায় হঠাৎ পিছন থেকে কেউ একজন মুখ চেপে ধরল। নিশি ছটফট করে ছোটার জন্য, কিন্তু অদৃশ্য সেই শক্তির সাথে সে পেরে উঠল না। একটা কাপড় দিয়ে নিশি মুখ বাঁধল। নিশি প্রথমে ভেবেছিল একজন, কিন্তু পরে টের পায় তারা সংখ্যায় অনেকজন। একজন রশি দিয়ে নিশির দুহাত পিছনে নিয়ে শক্ত করে বাঁধল, আরেকজন পা বাঁধল। নিশির ছোটার জন্য প্রাণপণে চেষ্টা করছে, ভয়ে বক্ষস্থল কাঁপছে সব এগিয়ে। কয়েকজন মিলে টেনে হিসেবে তাকে একটি গাড়িতে তুলল। নিশির মুখ দিয়ে ওম ওম শব্দ করে, শরীর অবশ্যই আসছে তার। এতগুলো দেহের সাথে সে একাই পেরে উঠছে না। নিশিকে নিয়ে আসা হয় পরিত্যক্ত নির্জন একটা ভবনে, যার চারিদিকে গাছ ছমছমে পরিবেশ। নিশিকে গাড়ি থেকে নামি কয়েকজন টেনে হিসড়ে নিয়ে আসে। নিশি প্রবল যন্ত্রণায় ছটফট করতে থাকে। নির্জন সেই ভবনের অন্ধকার একটি কোঠরিতে নিশিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। নিশি প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে ওঠে। শাওন কক্ষে ঢুকে নিশির সামনে হাঁটু গেড়ে বসে শয়তানি হাসি দিয়ে শোধই। কে ভেবেছিলি আমার এতদিনে সাজানো গোছানো খেলায় জল ঢেলে দিবি, আর আমি কিছুই টের পাবো না? মরার খুব শখ হয়েছে তোর, তাই না? চল তবে আজ তোকে কঠিন মৃত্যু উপহার দিব। কথা শেষ করে শাওন হো হো করে উচ্চ শব্দে হেসে ওঠে, আর তার সাথে বাকিরাও গা তুলিয়ে হাসে। সেই গা গুলানো হাসিতে ধক করে ওঠে নিশির শীর্ণ বুক। নিশি অজানা ভয়ে শিউরে ওঠে, চোখ দিয়ে নোনা জলের বর্ষণ নামে। শাওন নিজের গায়ে সমস্ত জামাকাপড় খুলে পাগলা কুত্তার মতো নিশির উপর ঝাঁপিয়ে পড়ে টেনে হ্যাঁচকা টানে নিশির গায়ের জামা টেনে ছিঁড়ে ফেলে, মধ্যে নগ্ন করে ফেলে নিশিকে। শাওন নিশির হাত পায়ের বাঁধন খুলে দিয়ে পাগলা কুত্তার মতো নিশিকে খুবলে খেতে শুরু করে। নিশি তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকে, মুখে কাপড় বাঁধা থাকে, গঙ্গানের আওয়াজটুকু বের হচ্ছে না। শাওন নিজের খায়েশ মেটানো শেষে নিশির উপর থেকে উঠে আসে। এরপর একে একে বাকিদের ঠেলে দেয় নিশির দিকে। সকলে নিশিকে দিয়ে নিজের আত্মতৃপ্তি মেটায়। নিশি প্রচণ্ড যন্ত্রণা নিয়ে পড়ে থাকে মেঝেতে। জ্ঞান হারায়নি সে, তবে নড়চড় করার শক্তিটুকু অবশিষ্ট নেই শরীরে। নিতর হয়ে পড়ে রয় সে, তার চোখ বিল্ডিংয়ের সাথে নিবদ্ধ। এখন আর চোখ দিয়ে জল বের হচ্ছে না, সমস্ত চোখের পানি যেন শুকিয়ে মরুভূমি নাই শুকিয়ে গেছে। শাওন পুনরায় নিশির সামনে এসে ঝুঁকে বসে। চিরনির্ধায় তলিয়ে যাও তাহলে, ওপারে ভালো থেকো মামনি, টাটা, গুড বাই। শাওন কথা শেষ করে হাতে থাকা বিশাল আকার ছুরি দিয়ে নিশির গোপনাঙ্গে পরপর কয়েকবার আঘাত হানে। প্রথমবার যখন গোপনাঙ্গে ছুরি চালে নিশি তখন প্রচণ্ড যন্ত্রণায় গঙ্গায় হাত পা কাটতে থাকে। এমনভাবে কয়েকবার আঘাত করে নিশির প্রাণ পাখি খাঁচা থেকে বের হয়ে যায়। চোখ উল্টে নিথর হয়ে পড়ে থাকে সে। শরীরে বিভিন্ন জায়গায় কামড়, আঁচড়, খামচির দাগ খসে গেছে। নিশির দু পায়ের মাঝ দিয়ে প্রবল রক্তের স্রোত নেমেছে। অবশেষে এই অভিশপ্ত দুনিয়া তাকে চিরতরে মুক্তি দিয়েছে। শাওন এবার এক কোপ দিয়ে দেহ থেকে ডান হাত আলাদা করে, একইভাবে বাম হাত দেহ থেকে আলাদা করে। মেঝেতে রক্তের বন্যা শুরু হয়, আর শাওন মেতে ওঠে শয়তানি খেলায়। অযোধ্যারাই রক্তের স্রোত বয়ে যায়, একে একে দেহ থেকে পা দুটো আলাদা করে, শেষে দেহ থেকে মুন্ডুটা আলাদা করে শান্ত হয়। আমার বিষয় প্রকৃতিকে জানানোর খুব শখ হয়েছিল না? নে এবার উপরে গিয়ে জানাস। বিশ্ববিদ্যালয়ের শস্য শ্যামলা প্রান্তর আজ রক্তাক্ত চিত্রপট। স্নিগ্ধ প্রাঙ্গণ আজ পরিণত হয়েছে বিভৎস কসাইখানায়। মানুষের ভেতরে পশুত্ব আজ নগ্ন হয়ে প্রকাশিত। মাটির ঠিক মাঝখানটায় ছড়িয়ে ছিটিয়ে আছে নিশির দেহের খণ্ড খণ্ড অংশগুলি। মানুষের ভেতরের পশুটাকে উন্মোচন করে দিয়েছে নিশির নিঃশেষ হওয়া। মাঠটা মানুষের ভিড়ে গম গম করছে। ফারিয়া ভিড় ঠেলে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। বুকের ভেতরটা ধক করে ওঠে। কেন জানে না, মাঠে এত মানুষের ভিড় কেন? ফারিয়ার বোধগম্য হয় না। হৃদযন্ত্রটা দ্রুত গতিতে চলছে। যত সামনে এগোচ্ছে তত গলা শুকিয়ে আসছে। ভিড় ঠেলে ঠুলে ভেতরে ঢুকলো ফারিয়া। ভেতরে ঢুকতেই নিশির ছিন্নভিন্ন দেহ দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নিশির দেহের খণ্ড খণ্ড অংশগুলো দেখে
বুকে রক্ত চলকে উঠল ফারিয়ার। দেহটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা, তার পাশে কাটা মাথাটা পড়ে আছে। কিছুটা দূরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে আছে। ফারিয়ার মনে হচ্ছে পুরো শরীর অবশ হয়ে আসছে। চোখ দিয়ে টুপ করে গড়িয়ে পড়ল নোনা জল। ফারিয়া এগিয়ে যায়, নিশির কাটা মাথাটার পাশে বসে, হাত দিয়ে ধরতে চাই, তখনই ভিড়ের মাঝ থেকে একটি পুরুষালী রাশভারী কণ্ঠ ভেসে আসে। কি করছেন মিস? ওটা হাত দিয়ে ধরবেন না। ফারিয়া এক পলক পুরুষটির পানে চায়, ফের দৃষ্টি ঘুরিয়ে নিশির খণ্ড খণ্ড টুকরোগুলো দেখে। বুকের ভেতরটা মুচড়ে ওঠে, মনে হয় বক্ষ স্থলে কেউ খঞ্জর চালাচ্ছে অবিরত। হাওমাও করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু ফারিয়া কাঁদবে না। বেয়াদব অশ্রুগুলো বাদ মানে না, বেহার মতো ঝরতে শুরু করে। ফারিয়া মনে মনে শাসায়,